নমস্কার। আজকের এই বিশেষ অনুষ্ঠানে বসে আপনারা মূলত এই অনুষ্ঠান টিভিতে দেখছেন সিএনএ, আবার তো অনেকে সোশ্যাল মিডিয়াও দেখেন। আমি এই আমার হাতের ফোনে একটা জাস্ট কমেন্ট 9 তারিখে এপ্রিল 2026 সালে ফেসবুকে লেখা হচ্ছে। একজন লিখছেন যে রায়গঞ্জ মানেই বিজেপি, রায়গঞ্জ মানেই কৌশিক চৌধুরী, রায়গঞ্জ মানেই কুন্তলদা, পাশে একটা লাভ সাইন দেওয়া, 2 নম্বর বোতাম টিপে এবার পাল্টাবে সরকার। একজন সাধারণ মানুষ, তার উপরে দেখা যাচ্ছে যে কৌশিক চৌধুরী নামক এক ব্যক্তি, যিনি এবার রায়গঞ্জের বিজেপির মনোনীত প্রার্থী, তিনি ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন। নিচে একজন লিখছেন যে নেতা নিজের বাপের শ্রাদ্ধ করে নাই তাকে লোক ভোট দেবে কোন মুখে, সেটা হচ্ছে তৃণমূলের যিনি সমর্থক, মানে যিনি প্রার্থী ছিলেন তার এগেনস্টে তিনি লিখছেন। আরেকজন লিখছেন যে 1 লক্ষ ভোটে হারবে এবার তৃণমূল, এটা চ্যালেঞ্জ থাকলো। এই যে সোশ্যাল মিডিয়ার যে বাকবিতণ্ডা বা কমেন্ট ইত্যাদি চলে, এটা খুব স্বাভাবিক, কিন্তু ভোটের দিন তো আসল কথা হয়। রায়গঞ্জে ভোট ছিল 23শে এপ্রিল। 23শে এপ্রিল মানুষের ভোটে জিতে আমার সামনে এখন এই মুহূর্তে বসে রয়েছেন কৌশিক চৌধুরী, রায়গঞ্জের বিধায়ক। শুধু বিধায়ক নয়, নতুন মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসাবে তিনি নতুন মন্ত্রিসভায় অংশ নিচ্ছেন। এটা একটা বিরাট খবর। আমি কৌশিক দাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এই যে সোশ্যাল মিডিয়ার এত চর্চা, এত তর্ক বিতর্ক, তারপরে এই যে জয়ের জায়গায় একজন প্রার্থী যখন জয় পান, মূলত কোন দিকটাকে খেয়াল রাখেন আপনি? কারণ মানে একদম প্রথমেই বলে রাখি যে রায়গঞ্জ মানেই কিন্তু আমার কানে বারবার করে এইমসের কথাটা গুঞ্জিত হতে থাকে। তো কোন মানে ইঙ্গিতে এবার এই জয় আসলো এবং কিভাবে আসলো, এটা একটু শুনবো আগে। প্রথমত আপনাদের সকলকে নমস্কার। সিএন খুব জনপ্রিয় চ্যানেল, আমি ভীষণ দেখি সিএন। আপনাকে শুরুতেই বলছিলাম আপনার সাথে প্রথম মুখোমুখি, টিভিতে অনেকবার আপনাকে দেখেছি। আপনাদের মাধ্যমে আমি সবাইকে নমস্কার জানাই। আমার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সমস্ত সুধীজন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গের জনগণকে, কারণ আমি নতুন দায়িত্ব নিয়েছি, মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছি, আর প্রত্যেকের কাছে আমি দায়বদ্ধ আগামীতে কাজ করার জন্য। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। সেটা হলো, আমি যখন নির্বাচনে দল আমাকে প্রার্থী করে, আর সেই সময় আমি খুব কৃতজ্ঞ থাকি দলের প্রতি, কারণ অনেকেই সেই সময় আপনারা জানেন নির্বাচন প্রক্রিয়া কী করে আর প্রার্থী নির্বাচিত হয়। তো এইরকমভাবে দল আমাকে নির্বাচিত করেছে, সুতরাং দলের প্রতি আমি কৃতজ্ঞ। এবং প্রথম দিন থেকে আমার যেটা মনে হয়েছিল যে মানুষের কাছে পৌঁছতে হবে। গত 15 বছর তৃণমূল সরকার যেভাবে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে এবং দুর্নীতিতে ভরে গেছে গোটা ব্যবস্থা, এবং সমস্ত কিছু যে অরাজকতা, যে সরকার বলে আর কিছু ছিল না, এই বিষয়টাকে মানুষের কাছে বারবার করে নিয়ে আসতে হবে। তো সেখানে ব্যক্তি কৌশিক কোনো বড় বিষয় নয়, দল এখানে অনেক বড় বিষয়। আর আমার দল সারা বছর ধরে সাংগঠনিক কাজ করে, বুথ থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত কর্মীরা আর সাংঘাতিক রকমের পরিশ্রম করেন দলকে, সংগঠনকে চাঙ্গা করার জন্য। তো আমাদের দল খুব শক্তিশালী গোটা পশ্চিমবঙ্গে এবং আমার রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায়। সংগঠনের এই বিষয়ের উপরে ভিত্তি করে আমি নির্বাচনে লড়েছি এবং আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন, এক তো সরকারের প্রতি অ্যান্টি ইনকামবেন্সি মারাত্মক ছিল, এবং তার পাশাপাশি আমার বিরুদ্ধে তৃণমূলের যিনি দাঁড়িয়েছিলেন তার বিরুদ্ধে নানা ধরনের অ্যান্টি ইনকামবেন্সি আছে, কারণ 2021-এ তিনি বিজেপির টিকিটে জয়লাভ করেছেন। তো মানুষের একটা সেন্টিমেন্ট আছে, সেই সময় তিনি বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলে চলে গেলেন। বিজেপির কর্মীরা 2021-এ পোস্টপল ভায়োলেন্সে মার খেলো, তিনি পাশে দাঁড়ালেন না, তিনি উল্টো বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেলেন। তো এইটা রায়গঞ্জ নির্বাচনে একটা বিরাট বড় ইস্যু ছিল। এবং তার পাশাপাশি দুর্নীতির কথা বলছেন, অপশাসনের কথা বলছেন, এইসব জায়গায় আপনার লাগাম ঠিক হাতে থাকবে। এখন মন্ত্রিত্ব পাওয়ার পর তো শুধু আপনার বিধানসভা নয়, আপনাকে তো সারা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভায় নজর রাখতে হবে। এ দায়িত্ব তো অনেক বড় দায়িত্ব কৌশিক দা, নিশ্চয়ই সামলাবেন সেটা? নিশ্চয়ই, এটা অনেক বড় দায়িত্ব। এবং শুধু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সমস্যা বা সার্বিক উন্নয়ন নিয়ে ভাবলে চলবে না, এখন গোটা রাজ্য জুড়েই ভাবতে হবে। দুর্নীতি, দেখুন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে বিজেপি
বিজেপি আজকে ক্ষমতায় এসছে, মানুষ বলেছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা বিজেপিকে আনছি, সুতরাং দুর্নীতি আমাদের কাছে জিরো টলারেন্স। আজকেও আমরা মন্ত্রিসভার বৈঠকে বসেছিলাম, শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার করে বলেছেন, প্রশাসনিক বৈঠকে তিনি বারবার করে বলেছেন যে কোনগুলো আমাদের কাছে জিরো টলারেন্স নীতি। সুতরাং আমি সকল পশ্চিমবঙ্গবাসীকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি তাদের কাছে পৌঁছচ্ছি, তাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে এবং আপনারা একটা সুষ্ঠু প্রশাসন দেখতে পাবেন। কোথাও যেন দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে কৌশিক চৌধুরী বা বিরাজ বিশ্বাস এরা জেতেনি, মানে একটা এবার মানে কৌশিক দা অবাক যে উত্তরবঙ্গ যেন জিতে গেছে। আচ্ছা, এই যে আপনাদের সবাই মিলে মানে যে উত্তরবঙ্গের পিছিয়ে পড়া, উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে তো আপনারা দীর্ঘদিন ধরে বলেন, কিন্তু উত্তরবঙ্গের মানুষ কিন্তু অকৃপণভাবে বিজেপিকে বছরের পর বছর সমর্থন করেছেন, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এবার তাদের জন্য আপনার অতিরিক্ত দায়বদ্ধতা কি থাকছে? নিশ্চয়ই, আপনি শুরুই করেছিলেন রায়গঞ্জ মানেই এইমস, রায়গঞ্জ মানে এইমসের সেন্টিমেন্ট, একদম কি সাংঘাতিক বঞ্চনা হয়েছে ভাবুন উত্তরবঙ্গবাসীর সাথে। 2008 সালে স্যাংশন প্রজেক্ট এইমস, তো সেখানে সেটা হতে দিলেন না শুধুমাত্র রাজনৈতিক কারণে, রাজনৈতিক সদিচ্ছার অভাবে ডেভেলপমেন্টের কাজ কেন বন্ধ থাকবে? রাজনীতির জায়গায় হবে, ইলেকশনের সময় হবে, তার জন্য উন্নয়নের কাজ বন্ধ হওয়া উচিত নয়। আমাদের এরকম একটা পিছিয়ে পড়া অঞ্চল গোটা উত্তর দিনাজপুর জেলা, পাশে দক্ষিণ দিনাজপুর, মালদা তৎসহ উত্তরবঙ্গ, সেখানে এইমস কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। তো এইমস যখন কল্যাণীতে চলে আসলো রাজনৈতিক কারণে, এই তৃণমূল সরকার এইমসকে রায়গঞ্জ থেকে কল্যাণীতে নিয়ে চলে গেলেন, তো বুঝতেই পারছেন কতটা বঞ্চনা। গোটায় উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন ধরনের বঞ্চনা চলছে। আপনি ভাবুন, চা বাগানগুলো বন্ধ হয়ে আছে, চা শ্রমিকদের কি দুর্বিষহ অবস্থা। তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার বলুন, হেলথ সেক্টর বলুন, এডুকেশন সেক্টর বলুন, সমস্ত জায়গা থেকে কিন্তু উত্তরবঙ্গ বঞ্চনার শিকার এবং তার যোগ্য জবাব মানুষ দিয়েছেন। আপনারা দেখবেন 2014 সাল থেকেই কিন্তু উত্তরবঙ্গের মানুষ আর এই তৃণমূলের বিরুদ্ধেই অল্প অল্প করে ভোট দেওয়া শুরু করেছে। মানে উত্তরবঙ্গে এমন একটা জায়গা যেখানে আমরা দেখতাম রেসপন্স বিজেপির ফেভারে সব থেকে বেশি থাকতো সবসময়। মানে ওয়ারাজ আপনি 16 বলুন বিধানসভা, তারপরে 21 বলুন, বা তার আগে আপনি 19 বলুন, তারপরে আপনি 24 বলুন, সমস্ত জায়গায় কিন্তু উত্তরবঙ্গ নানা করে বিজেপিকে কাজে। আমার মনে হয় এবার বিজেপি পরিচালিত সরকারের একটা অতিরিক্ত দায়বদ্ধতা নিশ্চিতভাবে থাকবে উত্তরবঙ্গের মানুষের জন্য। একদম নিশ্চিতভাবে উত্তরবঙ্গের প্রতি আমাদের দায়বদ্ধতা সাংঘাতিকভাবে থাকবে। আমি এখানে আমার মাননীয় মন্ত্রী মহাশয়দের বলেছি এবং শুভেন্দু অধিকারী মহাশয়কেও আমি বলেছি, কোনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, আমরা সমগ্র পুরো বঙ্গের জন্য উন্নয়নের জন্য ভাববো, তাহলে এই বঞ্চনাটা মানে কোনো মেরুকরণ থাকবে না। সেটা বারবার করে বলেছি, আমাদের মাথা থেকে এই স্টিগমা সরাতে হবে যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ। এটা সরালে পরে আমার মনে হয় যথার্থ উন্নয়ন হবে। এবং আমাদের দল কিন্তু ভাবছে, আপনি ভাবুন আজকে কতজন মন্ত্রী উত্তরবঙ্গ থেকে করা হয়েছে। হ্যাঁ, উত্তর দিনাজপুর জেলায় আমরা 4 জন বিধায়ক ওখানে জয়লাভ করেছে, তার মধ্যে 2 জনকেই এই সরকার মন্ত্রী করেছে। তো উত্তরবঙ্গের প্রতি যে গুরুত্ব দেওয়া হচ্ছে তার লক্ষণ আমরা বুঝতে পারছি। আচ্ছা, অনুপ্রবেশকারী এবং এই যে ডিফর্মড ওয়েতে পপুলেশন বিভিন্ন জায়গায় গ্রোথ হয়েছে আর কি, যেটাকে মানে সরকার খুব গুরুত্ব সহকারে দেখছেন, এবং হোল্ডিং সেন্টারও বেশ কিছু জায়গা আমি তো দেখছিলাম মালদা মুর্শিদাবাদ তৈরি করা হয়েছে। অনুপ্রবেশের ব্যাপারে আপনি স্ট্রিক্ট অ্যাকশন নেবেন তো? মানে কিভাবে নেবেন? নাকি আবার সেখানে স্বজন পোষণ থাকবে? মানে স্বজন পোষণ ইন দ্য সেন্স আমি এটা বলছি, ভোট বাক্সের কথা ভেবে হয়তো এই মানুষগুলো আমাকে ভোট দেন, এরকম কোনো দায়বদ্ধতা আছে কিনা কারোর প্রতি? না, অনুপ্রবেশ নিয়ে তো আমরা দীর্ঘ বছর ধরে বলছি। অনুপ্রবেশ গোটা বাংলা এবং বাংলাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের সমস্যা, অনুপ্রবেশ বন্ধ করতেই হবে। এটা দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার প্রশ্ন। তো সেই জন্য অনুপ্রবেশ নিয়ে আমরা খুব কঠোর সিদ্ধান্ত নিয়েছি। মোটামুটি আপনারা দেখতেও পাবেন জেলাতে কতটা বর্ডার আছে মোটামুটি? আমাদের জেলার 227 কিলোমিটার বর্ডার আছে উত্তর দিনাজপুর জেলায়। তাই নাকি? ওরে বাপরে, 227 কিলোমিটার বর্ডার। এবং এই 227 কিলোমিটার বর্ডারে কোথাও নদী আছে আপনারা জানেন, কুলিক নদী, যেটা আনপ্রোটেক্টেড বলা হয়, আনপ্রোটেক্টেড কুলিক নদী, ফেন্সিং করা নেই, নদীর ওপর দিয়ে ফেন্সিং করা খুব মুশকিল। আচ্ছা, তো ওই দিক দিয়ে একটা বড় পাচারের জমি অধিগ্রহণের কাজগুলো ঠিকঠাক, জমি অধিগ্রহণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা নিউজ বিভিন্নভাবে সরকারি যে বিজ্ঞপ্তি বা তাতেও দেখেছেন নোটিফিকেশনে, এবং এটা চলতে থাকবে। এবং বেশ কয়েকশো কিন্তু অনুপ্রবেশকারী চিহ্নিত হয়ে গেছে এবং তাদের মধ্যে বেশ কয়েকশো জনকে কিন্তু
বাংলাদেশে ফেরতও পাঠানো হচ্ছে। আচ্ছা, আমাকে আরেকটু কথা বলুন যে আমরা যখন রাতের বেলা এখান থেকে বাই রোড পাহাড়ের দিকে যাই, তখন রায়গঞ্জ আসলে মনে হয় যেন আমরা খানিকটা পাহাড় ছুঁয়েই ফেললাম বাই দ্য ওয়ে। হ্যাঁ, রাতের বেলায় যখন বাসগুলো ওখানে দাঁড়ায়, অসাধারণ অসাধারণ, মানে একটা আলাদা রকম ফিলিং। এবার আপনি আবার ওইখান থেকে এইদিকে কলকাতা ছুঁয়ে ফেললেন। এবার এই যে সংযোগ বা যোগাযোগ যাতায়াত যেটা বলা হয়, হ্যাঁ ডেফিনেটলি যেটা আমরা হাইওয়ে ব্যবহার করি তার প্রচুর সম্প্রসারণ হয়েছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে বিভিন্ন বিধানসভার মধ্যে আমি দেখেছি রাস্তা হলেও পঞ্চায়েত এলাকাগুলো না সেরকম ডেভেলপমেন্ট হয়নি, জানেন তো কৌশিকবাবু। বহু মানুষ, আমরা রায়গঞ্জে আমার রিপোর্টার যখন খবর পাঠায়, প্রান্তিক এলাকায় মানুষের কাছে কিন্তু সড়ক ব্যবস্থা বা ইনফ্রাস্ট্রাকচার সেই অর্থে পৌঁছয়নি। এটা আপনি মানে কতটা গুরুত্ব দেবেন? নিশ্চয়ই, আমি আমার বিধানসভা ধরে বলছি, আমার বিধানসভার যে ভৌগোলিক অবস্থান, আপনি অবাক হয়ে যাবেন। আপনারা কোনোদিন যদি যান, আপনাদের সাংবাদিক রায়গঞ্জে যারা করেসপন্ডেন্ট আছে তারা গেছেন, মানে আপনি ভাবতে পারবেন না, আমার বিধানসভার একটা গ্রাম থেকে কোনো ব্যক্তি যদি প্রয়োজনে ব্লকে আসতে চায়, তাহলে তার 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগতে পারে একটা বিধানসভার মধ্যে। তাকে দুটো নদী পেরিয়ে সেই নদীর ওপরে বাঁশের ব্রিজ, কখনো বাঁশের ব্রিজ খারাপ হয়ে যেতে পারে, রাস্তা নেই, তার এক পাশে বিহার, এক পাশে ঝাড়খণ্ড, এক পাশে অন্য একটি জেলা, মানে ভৌগোলিক একটা অবস্থানটা এত কমপ্লিকেশনও রয়েছে, ভীষণ কমপ্লিকেশন। সুতরাং ওখানে রোড কানেক্টিভিটি দারুণ হওয়া দরকার। তো সেই একদম ঠিক বলেছেন। মানে আপনারা জানেন আমার পাড়া আমার সমাধান ইত্যাদি নামে প্রজেক্ট চলেছে, কিন্তু সেইভাবে কিন্তু রাস্তাঘাটের উন্নতি ভোটের সময় বা আগে পরে কখনো লক্ষ্য করা যাচ্ছে না। এই সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট নষ্ট হচ্ছে, করার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই, আপনি মন্ত্রী, মানে ঘরের ছেলে মন্ত্রী হলো, অবশ্যই 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 বিরাট মানুষের প্রত্যাশা আছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য। এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের মূল যে সমস্যা, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এবং আপনি যেটা বললেন গ্রামীণ রাস্তাঘাট, এবং আমাদের পাশেই রায়গঞ্জ বিধানসভার পাশেই হচ্ছে বিহার, সেখানে ব্রিজ দরকার, রোড কানেক্টিভিটি ভালো হওয়া দরকার, এরকম প্রচুর ইস্যুস আছে। এইমস ছেড়েই দিলাম, এইমস তো সবচেয়ে বড়। জাস্ট আমি এটাই জিজ্ঞেস করবো, মাঝখানে মানে আমরা এই 2024-এর শেষের দিকে বা 25-এ দেখছিলাম যে মালদা এবং মুর্শিদাবাদে প্রচুর তৃণমূল নেতা মার্ডার হচ্ছে, প্রায় 10 জন আমরা খবর করেছিলাম, কৌশিকবাবুর খেয়াল আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই বলা হচ্ছিল যে বিহার থেকে অনুপ্রবেশ করে তারাই, মানে বিহার থেকে ঢুকে তারা এই ধরনের অফেন্স, মানে এই ধরনের ক্রাইমগুলো কমিট করছে এবং তারপর পালিয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা আছে যে আন্তঃরাজ্য চোরা কারবার বা আন্তঃরাজ্য পাচার বা আন্তঃরাজ্য ক্রাইম অপারেশন, এই চেন কি ওখানে আছে অ্যাক্টিভ? কিছু কিছু ক্ষেত্রে আছে, কারণ অনেকেই আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের লাস্ট কয়েকটা মার্ডার বা খুন হয়েছে, যারা যেগুলোকে আপনারা বলেন কন্ট্যাক্ট কিলিং বলেন, সেগুলো তো আন্তঃরাজ্যের সম্পর্ক থাকেই। ইংরেজ বাজারের প্রাক্তন চেয়ারম্যান খুন হয়ে গেল, সেই ক্ষেত্রেও বিহার যোগ আছে। আর রিসেন্ট যেটা হয়েছে সেখানেও বিহার, উত্তরপ্রদেশের যোগ আছে। এরকম কিছু আছে, কন্ট্যাক্ট কিলিং আছে। কিন্তু মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর এইগুলোতে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব এত ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। আপনি 23-এর পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখিয়েছেন কিভাবে তলোয়ারির কোপ দেওয়া হচ্ছে। আপনি গোয়ালপুকুর বলুন, চাকুলিয়া বলুন, ইসলামপুর বলুন, এই যে জায়গাগুলোতে একটা সামান্য পঞ্চায়েত নির্বাচনে কিভাবে মানুষ খুন হতে হয়েছে। টিভিতে আপনারা লাইভ দেখিয়েছেন কিভাবে তলোয়ারি দিয়ে। না, এবার তো আপনাদের মানে ভয় আউট, ভরসা এই তত্ত্বে এবার ভোটে কিন্তু সেই অর্থে খুন হয়নি, রক্তও ঝরেনি। এবং ভোট পরবর্তী হিংসা নিয়ন্ত্রণ করবার জন্য শ্রমিক ভট্টাচার্যের ভোকাল টনিক একদম মানে প্রপারলি ইমপ্লিমেন্টেড হয়েছে সমস্ত বিধায়ক এবং দলীয় বিভিন্ন মণ্ডল লেভেলে, আমার যেটা মনে হয়। এই শান্তির বাতাবরণ অবশ্যই থাক। কৌশিকদার সঙ্গে আবার দেখা হবে। আমি শুধু একটাই জিনিস চাইবো যে আপনাকে আমার অফিস স্টাফ যারা রয়েছেন তারা রিকোয়েস্ট করলে অন্তত বছরে একবার করে আমাদের সামনে একটু ধরা দেবেন, তাহলে আপনার কাজকর্ম সম্পর্কে আমরা আরো অনেক বেশি জানতে পারবো এবং আমরাও মানুষকে জানাতে পারবো। বাই দ্য ওয়ে, নিশ্চয় উত্তরবঙ্গ আসলে আমাদের হৃদয়ে। একদম, আপনারা উন্নতি করুন আরো এইভাবে সারা পশ্চিমবঙ্গের কথা বলে। আমি অনেক আপনাকে শুভেচ্ছা জানাই নতুন মন্ত্রী মণ্ডলীর সদস্য হওয়ার জন্য। আপনার দিকে কিন্তু শুধুমাত্র রায়গঞ্জ নয়, কৌশিকদা আপনার দিকে তাকিয়ে রয়েছে সারা বাংলা। আজকে এখানে অনুষ্ঠান শেষ করব। ভালো থাকবেন, নমস্কার। আপনারা সকলে ভালো থাকবেন, বাংলার মানুষ সকলে ভালো থাকবেন। যখন যেভাবে প্রয়োজন আপনাদের কাছে ফিরবো এবং বাংলার মানুষেরও পাশে থাকবো। নমস্কার, ভালো থাকবেন।